অন্ধকার রাস্তা, এক অচেনা এদো গলি, তার মধ্যে দিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলেছে কালো জ্যাকেট পরা একটি লোক। মাথায় একটা বিশাল বড় টুপি, যার জন্য মুখটা একেবারে ঢেকে গেছে। স্ট্রিট লাইটের আবছা আলোয় লোকটার গায়ের জ্যাকেটটা চকচক করছে, লেদারের বোধহয়। তার পায়ে দ্রুতগতি তীব্র শব্দের সৃষ্টি করেছে, কিন্তু একজন না, পিছনে আরেকজন ব্যক্তি তাকে ফলো করছে। তার পায়ের গতিও সামনের ওই লোকটার পায়ের গতির সাথে বাড়ছে, কমছে। পিছনের লোকটার গায়ে কালো স্যুট আর ট্রাউজার্স। তার দৈহিক গঠন আর হাঁটা চলা দেখে মনে হয় এ যেন সিনেমায় দেখা জেমস বন্ড, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, কেমন যেন চুলে ঢেকে আছে সেটা। সামনের লোকটা এদিক ওদিক খানিক দেখে নিয়ে পায়ের গতি দ্রুত থেকে দ্রুততর করেছে। এইবার দৌড়তে শুরু করেছে সে। পিছনের লোকটার উপস্থিতি তবে সে টের পেয়েছে। পিছনে সেই জেমস বন্ডের মতো লোকটাও ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে সে থেকেই গতি বাড়াচ্ছে, আর একটুখানি ব্যাস, তারপরে সে লোকটাকে ধরে ফেলবে। ওইটাই মেন কালপ্রিট। এই তো এসে গেছে সে। আর এক হাত দূরত্ব, ডান হাত দিয়ে খামচে ধরেছে লোকটার লেদারের জ্যাকেটটা। বা হাত দিয়ে লোকটার ঘাড়ে একটা আঘাত করতেই লোকটার গতি কমল। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে কালপ্রিটটা। স্ট্রিট লাইটের আলোয় এখন স্পষ্ট দেখা যাচ্ছে সেই জেমস বন্ডের মতো লোকটা আর কেউ নয়, অমিত নিজেই। নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আর আড্ডাবাজের এবারের নিবেদন অমৃতা কোনারের লেখা গল্প একটি পরিকল্পিত খুন। অমৃতা কোনার ছোট থেকে বড় হওয়া নৈহাটির ভাটপাড়ায়। ছোটবেলা থেকেই তার গল্প লেখার সূত্রপাত। তিনে নেত্র, গল্প ক্যাফে, গল্প.com, বৃশ্চিক ৩, সত্যিভূতের গল্প সংকলন, ইচ্ছে ডানা, অন্তহীন রহস্যজাল, কথারূপেণ সংস্থিতা, আরও কয়েকটি সংকলনে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তার লেখা। এবং বেশ কিছু পত্রিকা, যেমন অদ্ভুতুরে, নবপত্রিকা, বৃত্তের বাইরে, স্বদেশ ইত্যাদি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার প্রথম একক বই ভারতের মহিলা গুপ্তচরেরা খোয়াই পাবলিকেশন হাউস থেকে প্রকাশিত হয়েছে গত বছর কলকাতা বইমেলায়। আগামী দিনে লেখিকার আরও কয়েকটি নন ফিকশন এবং ফিকশন বই আসতে চলেছে বিভিন্ন প্রকাশনা থেকে। ইতিমধ্যেই লেখিকার বেশ কিছু গল্প আপনারা অডিও রূপে আমাদের চ্যানেলে শুনেছেন। গল্পগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে রূপা, গৌরী, প্রদীপ্ত, সৌমেন ও মলয়, প্রচ্ছদ কৃষ্ণেন্দু এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। শুরু হচ্ছে অমৃতা কোনারের গল্প একটি পরিকল্পিত খুন। তড়াক করে লাফিয়ে উঠল অমিত। স্বপ্নটা দেখে বিছানার এক পাশ দিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। কোনো মতে সামলেছে নিজেকে। অমিত রায়, সেই স্কুল জীবন থেকেই সে পাগলের মতো জেমস বন্ডের ফ্যান। না, শুধু ফ্যান বলা ভুল, সে একেবারে নিজেকে কলকাতার জেমস বন্ড বানানোর জন্য উঠে পড়ে লেগেছে সেই ছোটবেলা থেকেই। খেলার মাঠে কার বল হারিয়ে গেল, স্কুলে কে কার টিফিন চুরি করে খেয়ে নিল, আশেপাশে কার বাড়িতে কি রান্না হলো, কার বাড়িতে চুপি চুপি কে ঢুকলো, এইসব তো খেয়াল রাখতই। তার উপর বড় হওয়ার পর থেকেই শুরু হলো তার আরেক খোঁজ। রাস্তায় কাউকে দেখে সন্দেহজনক কিছু মনে হলেই ব্যাস ধাঁ করে তার পিছনে লেগে যেত। এইসব কীর্তিতে একদিন তো প্রায় মার খেতে খেতে বেঁচে গেছিল সে। তারপর তার বাবা মা ঠিক করলেন ছেলেকে পুলিশ বানানোই ঠিক, নইলে একদিন একেই পুলিশ ধরে নিয়ে যাবে পাগলামির জন্য। তখন তার বয়স 25, বেশ পেটাই চেহারা, কাজ গায়ের রঙে হ্যান্ডসামই লাগে তাকে। কয়েক মাস হলো সে পুলিশে জয়েন করেছে। এখনো মাঝে মাঝে নিজেকে জেমস বন্ড ভাবতে শুরু করে, তবে ওর বুদ্ধি সত্যিই তুখোড়। বেশ কয়েকটা জাদ্রাল কেসে ও রুদ্র স্যারকে অ্যাসিস্ট করেছে। রুদ্র স্যারও বড্ড স্নেহ করেন ওকে। উনি বারবার বলেন,
অমিত, তোমার এলেম আছে, কিন্তু টেকনিকটা ঠিক নয়, যার জন্য শেষমেশ তীরে এসে তরি ডুবে যায়। রুদ্র স্যারের মতো এত এফিশিয়েন্ট অফিসার অমিত আগে দেখেনি। তার সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখছে সে। ব্রেকফাস্ট করতে করতেই মোবাইলটা বেজে উঠল। ফোনটা ধরে ও পাশের একটিমাত্র কথা শুনেই অমিতের হাত থেকে সেটা আছড়ে পড়ল টেবিলের উপর। কিছুক্ষণের জন্য পাথরের মূর্তির মতো বসে রইল সে। তারপর ছলছল চোখে উঠে দাঁড়িয়েই কোনো মতে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। গতকাল রাতে অফিসার রুদ্র সান্যালের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে। এটা হঠাৎ কি হয়ে গেল ভাবতে পারছে না অমিত। ম্যাডাম, এটা কি করে হলো? আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছি না। শক্ত গলায় সিনিয়র অফিসার রঞ্জনা সেনের দিকে তাকিয়ে কথাগুলো বলল অমিত। কাম ডাউন অমিত, আমি জানি তুমি এখন কি ফিল করছো। এটা শুধু তোমার নয় অমিত, গোটা ডিপার্টমেন্টের একটা বড় লস। সবাই জানে আমরা কাকে হারালাম। দৃঢ় গলায় বললেন রঞ্জনা সেন, বয়স 50-এর কাছাকাছি। অমিত আড়ালে হিটলার ম্যাডাম নাম দিয়েছিল তাকে, কিন্তু এখন তিনিও যে ভেঙে পড়েছেন তা ভালোই বোঝা যাচ্ছে। তবুও সেই অভিব্যক্তি প্রকাশের চেয়ে এই দৃঢ়তা এখন অনেক বেশি প্রয়োজন। কিন্তু স্যারের এভাবে মৃত্যু, এটা হতে পারে না। হ্যাঁ, সেটাই তো আশ্চর্যের। অফিসার সান্যাল কাল গাড়ি থেকে নামলেন কেন? গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে মাঝ রাস্তায় এসে দাঁড়ালেনই বা কেন? আর একটা গাড়ি এসে... আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট? না অমিত, আমারও এখানেই খটকা লাগছে। আমার তো কোনো সন্দেহই নেই। আই এম 100% শিওর ইটস এ প্রি প্ল্যান্ড মার্ডার, একটা পরিকল্পিত খুন ম্যাডাম। আমি এর শেষ দেখে... অমিতের কথা শেষ হওয়ার আগেই দরজায় টোকা পড়ল। ঘরে ঢুকে এলেন একজন অফিসার, অফিসার সঞ্জয় গোস্বামী। লম্বা চওড়া গড়ন, গায়ের রংটা বেশ চাপা, একটা সরু গোপ নাকের নিচে সাজানো, বয়স 40-এর উপরে। রুদ্র সান্যালের কেসটার দায়িত্ব এনাকে দেওয়া হয়েছে। রুদ্র সান্যালের মতোই ডিপার্টমেন্টে এনারও বেশ নাম ডাক আছে। অমিত এনাকেই অ্যাসিস্ট করবে। হাজার হোক, রুদ্র স্যারের সাথে অমিতের বন্ডিংটা একদমই অন্য রকম ছিল যে। অমিতের চোখে এখন ভাসছে সেই সব মুহূর্তগুলো, কিভাবে সে অ্যাডভেঞ্চার করে বেরিয়েছে রুদ্র স্যারের সাথে। একবার তো স্মাগলিং দলের পান্ডাকে ধরতে গিয়ে প্রায় মরতে বসেছিল অমিত। গরম বুলেটটা তীব্র গতিতে এসে অমিতের বুকে লাগার আগেই রুদ্র স্যার তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। অমিত সেদিন কাঁপা কাঁপা গলায় বলেছিল, স্যার আপনি না থাকলে আমি তো... অমিতের কথায় হো হো করে হেসে রুদ্র স্যার বলেছিলেন, একদিন আসবে অমিত, যেদিন আমাকে ছাড়াই তুমি যুদ্ধ জয় করবে, সাংঘাতিক কেস সলভ করবে। আফটার অল তুমি কলকাতার জেমস বন্ড বলে কথা। সেই সব ঘটনা অমিতের চোখে এখন সিনেমার পর্দায় বয়ে চলা দৃশ্যের মতো ফুটে উঠছে। সে নিজেকে আর ধরে রাখতে পারছে না, ভাবতেই পারছে না যে রুদ্র স্যার ছাড়া সে কোনো কেসে ইনভলভ হচ্ছে, আর তাও সেটা স্বয়ং রুদ্র স্যারের কেসে। ঘর থেকে অমিত আর অফিসার গোস্বামী বেরোতে যাবেন, ঠিক এমন মুহূর্তে রঞ্জনা সেন বলে উঠলেন, ওহো, আরেকটা কথা, কাল অফিসার সান্যাল আমাকে ফোন করে বলেছিলেন আমার বাড়িতে আসছেন। হয়তো তখন আমার বাড়িতেই যাচ্ছিলেন। এই কথাটাতে একটু অবাক হলেন অফিসার গোস্বামী। উনি কিছু বলার আগেই অমিত প্রায় চমকে উঠে বলে ফেলে, কেন? স্যার কিছু বলেছিলেন? না, সেসব কিছু বলেননি, ওইটুকুই ব্যাস। রঞ্জনা সেন একটা দীর্ঘশ্বাস ফেললেন। দাপুটে আর নিষ্ঠাবান অফিসার রুদ্র সান্যালের এইভাবে চলে যাওয়াটা কিন্তু কেউই মেনে নিতে পারছে না। মিসেস সান্যাল, আপনি এবার মুখ খুলুন প্লিজ। সঞ্জয় গোস্বামী প্রশ্নটা করলেন মিসেস সান্যালের উদ্দেশ্যে।
রুদ্র সান্যালের বাড়ির ড্রয়িং রুমের এক প্রান্তে সোফায় বসে মিসেস রোহিণী সান্যাল। বয়স ৩০ বছর। দেখলেই বোঝা যায় সুন্দরী। ফর্সা গায়ের রংটা কেমন মরা মরা লাগছে আজ। চোখের দৃষ্টি স্থির হয়ে রয়েছে মেঝের দিকে। তার পাশেই তাকে ধরে বসে আছে আরেকটি অল্প বয়সী মেয়ে। ২৭ বছর বয়স তার, রুহি চৌধুরী, রোহিণীর বোন। এ বাড়িতেই থাকে পড়াশুনোর জন্য। আর তাদের ঠিক উল্টো দিকের দুটো চেয়ারে বসে আছে দুই অফিসার, একটাতে সঞ্জয় গোস্বামী আর আরেকটায় অমিত। ম্যাডাম, কোনো ভয় নেই, আপনি বলুন প্লিজ। এই ব্যাপারটায় যদি কিছু আইডিয়া থাকে। কাউকে সন্দেহ করছেন? স্যার এভাবে চলে যেতে পারেন না। অমিত একটু নরম সুরেই বলল, রোহিণীকে সে ছবিতেই দেখেছে রুদ্র স্যারের কাছে, সামনাসামনি এই প্রথম দেখছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন রোহিণী সান্যাল। তারপর চোখটা মাটিতে স্থির রেখেই বললেন, না। সত্যি আপনার কিচ্ছু জানা নেই ম্যাডাম? সন্দেহ হচ্ছে না কাউকে নাকি? একটা মৃদু হাসি খেলে গেল অফিসার গোস্বামীর মুখে। কথাগুলো কেমন তীর্যক ঠেকল অমিতের কানে। হঠাৎ করে মাটির দিক থেকে চোখ তুলে রোহিণী সান্যাল সোজা তাকালেন সঞ্জয় গোস্বামীর দিকে। তারপর কঠিন গলায় বললেন, যদি বলি এর জন্য দায়ী আপনারা, আপনাদের গোটা ডিপার্টমেন্টটাই কালপ্রিট। মানে কি বলতে চান আপনি? একটু হক চুকিয়ে গেলেন অফিসার গোস্বামী। অমিতের চোখ কিন্তু সারা বাড়ি ঘুরছে। রান্নাঘরে রাঁধুনি চা বানাচ্ছে। ওদিকের ঘরে একটা মেয়ে বসে আছে মেঝেতে, খুব সম্ভবত কাজের মেয়ে। আর অমিতের চোখ পড়েছে রুহি চৌধুরীর দিকে। মেয়েটি কেমন উসখুস করছে, বেশ অস্থির ভাব একটা। মাঝে মাঝেই মোবাইলটা দেখার চেষ্টা করছে। মানেটা বুঝতে পারছেন না? আপনাদের জন্যই তো ওর এই দশা হলো। নির্ঘাত কোনো কাজেই যাচ্ছিল। আপনাদের ডিপার্টমেন্ট যেভাবে ওকে কাজ পাগল বানিয়েছিল, বাড়ির জন্য কোনোদিন সময় ছিল না ওর কাছে। উত্তেজনায় লাল হয়ে ওঠে এতক্ষণ শান্ত হয়ে থাকা চোখ দুটো। মহিলার কণ্ঠস্বর যেন শলাকার মতো বিচ্ছে। আর তাই কি আপনি অন্য রাস্তা বেছে নিলেন ম্যাডাম? কথাটা ব্যঙ্গের সুরেই বললেন অফিসার গোস্বামী। এই কথাটাই চমকে উঠল অমিত। এতক্ষণ যা পর্যবেক্ষণ সে করেছিল সব কেমন যেন গুলিয়ে গেল। বলছে কি লোকটা? মিসেস সান্যালকে ব্লেম করছেন? হাউ ডিয়ার ইউ! মুখ সামলে কথা বলুন। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। এবার গর্জে উঠলেন রোহিণী সান্যাল। উঠে দাঁড়িয়ে উত্তেজিতভাবে বললেন, আমি আপনার বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন আনার কেস করব। বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান বলছি। আহা, উত্তেজিত হবেন না ম্যাডাম, আমি কিন্তু সব জেনেই এখানে এসেছি। আচ্ছা ম্যাডাম, এই রোহিত আগরওয়ালকে ঠিক কতদিন ধরে চেনেন আপনি? অফিসার গোস্বামীর ঠোঁটের কোণে একটা সরু হাসি খেলে গেল। অফিসার গোস্বামীর এই কথাতে চমকে উঠলেন মিসেস সান্যাল। তার সব উত্তেজনা মুহূর্তের মধ্যে মোমবাতির মতো গলে গেল। খানিকটা মাথা ঘুরে যাওয়ার জন্যই হয়তো তিনি ধপ করে সোফায় বসে পড়লেন। ওপাশে রুহি চৌধুরীর হাত থেকেও মোবাইল ফোনটা মেঝের উপর পড়ে গেল। চমকে গেছে সেও। রোহিণী সান্যাল কয়েক সেকেন্ড থম মেরে বসে রইলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, তার সাথে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে মিসেস সান্যাল। রোহিত আগরওয়ালের সঙ্গে আপনার বন্ধুত্বটা ঠিক কতদিনের? দুহাতে মাথাটা ধরে বসে আছেন রোহিণী সান্যাল। চোখ দুটো বন্ধ। খুব ধীরে ধীরে বললেন, রোহিতের সাথে আমার ফেসবুকে আলাপ 2 মাস আগে। সেখান থেকেই বন্ধুত্বের শুরু, ফোনে কথাবার্তা। শুধুই কথাবার্তা নাকি দেখাও করেছিলেন? না, দেখা করার সুযোগ হয়নি কখনো। আমরা জাস্ট ভালো বন্ধু। রোহিত আমাকে খুব বোঝে, এটাই আসল কারণ বন্ধুত্বের। আচ্ছা, শুধুই বন্ধুত্ব? দেখুন অফিসার, আপনি যেভাবে ইঙ্গিত করছেন সেরকম নয় বিষয়টা। তাই কি? আচ্ছা বাদ দিন, আমাকে একটা কথা বলুন তো। আপনাদের বিয়ের এত বছর হয়ে গেল, অথচ আপনাদের কোনো ইস্যু? অফিসার গোস্বামীর কথাটা শেষ হতে না দিয়েই উত্তেজিত গলায় বললেন, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাকে যে সবটা জানতেই হবে, আর আপনাকে উত্তর দিতে হবে এই কেসটা সলভ করার জন্য। ওর কিছু প্রবলেমস ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস সান্যাল জানালেন, কিন্তু
এসব প্রশ্নে এই কেসের কি হেল্প হবে? এসব প্রশ্ন কেন করছেন? কারণ আমার দৃঢ় বিশ্বাস এর সাথে অফিসার সান্যালের মৃত্যু জড়িয়ে আছে। ইনফ্যাক্ট আপনার মোটিভটাই বেশি স্ট্রং। তার মানে কি বলতে চাইছেন কি আপনি? আমি আমার হাজব্যান্ডকে? আপনি কিন্তু একজন পুলিশ অফিসারের স্ত্রীর উপর মিথ্যে অ্যালিগেশন আনছেন। যে পুলিশ অফিসার সদ্য মারা গেছেন তার স্ত্রীকে মেন্টালি হ্যারাস করছেন আপনি। অমিত এতক্ষণ সবকিছু পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দেখছিল। ওর কেমন যেন ভিতরে ঝড় বইছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে। যে রোহিণী ম্যাডামকে সে রুদ্র স্যারের চোখ দিয়ে চিনেছে, তার চরিত্রে কি এভাবে কাদা ছেটানো যায়? গলায় অল্প জোর এনে সে বলল, স্যার, ম্যাডামকে এই অবস্থায়... অমিতের কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিয়ে অফিসার গোস্বামী গম্ভীর গলায় বললেন, অমিত, আমি জানি আমার কাজটা কিভাবে করতে হবে। তারপর আবার মিসেস সান্যালের দিকে ফিরে বললেন, আচ্ছা, এই বিষয়ে নিশ্চয়ই আপনার হাজবেন্ড সব টের পেয়েছিলেন, আর তাই তাকে সরিয়ে ফেলতে হলো, তাই তো? এইবার রোহিণী সান্যালের বোন একটু কড়া গলায় বলে উঠলেন, অফিসার, আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারেন না। আমার দিদির এই অবস্থায় তাকে আপনি আরো অসুস্থ করে তুলছেন। অফিসার গোস্বামী এই কথায় অল্প হাসলেন, তারপর কেমন হিস হিসে গলায় বললেন, আপনার মোটিভটাও কিন্তু অগ্রাহ্য করা যায় না। আমার মোটিভ মানে কি বলছেন কি আপনি? খানিক থতমত খেয়ে যান রুহি। চোখ মুখ এক পলকেই ফ্যাকাশে হয়ে গেছে তার। অমিত যেন প্রতি মুহূর্তে অবাক হয়ে যাচ্ছে। একটার পর একটা এ কি বলে চলেছেন অফিসার গোস্বামী। আপনার জামাইবাবু যে আপনার প্রেমের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সে খবর আমার কাছে আছে। কলেজের বখাটে ছেলের সাথে আপনার সম্পর্ক উনি মেনে নেন, বরং বারবার সাবধান করেছিলেন আপনাকে যে ছেলেটি ভালো নয়। তাই হতেই পারে আপনি এবং সেই অম্লান বলে ছেলেটি দুজনে মিলেই প্ল্যান করে সরিয়ে ফেলেছিলেন ভালো মানুষটাকে। কথাগুলো রুহি চৌধুরীর গায়ে যেন ধারালো সূচের মতো বিঁধছিল। কাপা কাপা গলায় বললেন, আমি কিছু করিনি অফিসার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমার হাতে প্রমাণ চলে এলেই আসল কালপিট ধরা পড়ে যাবে। আজ বরং চলি, কেমন? দুহাত নমস্কারের ভঙ্গিতে করে উঠে দাঁড়ালেন অফিসার গোস্বামী। তারপর দরজার দিকে এগিয়ে গিয়েও একটু পিছিয়ে এসে বললেন, ও হ্যাঁ, রোহিত আগরওয়ালকে ফোনে পাচ্ছি না। ওনাকে ট্রেস করতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বলেই একটা স্মিত হাসি হেসে অফিসার ঘর থেকে বেরিয়ে গেলেন। অমিত উঠে দাঁড়ালো। ওর কেমন যেন অবিশ্বাস্য লাগছে সবকিছু। ওর মনে পড়ে গেল কিছুদিন আগে থেকেই রুদ্র স্যারকে ও খানিকটা আপসেট দেখেছিল। সেদিনও যখন রুদ্র স্যারকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছিলেন, মনে হচ্ছে শস্যের মধ্যেই ভূত আছে, বুঝলে অমিত? তিনি কি এসব বিষয়ে আপসেট ছিলেন? তাই এমন বলেছিলেন? কিন্তু রোহিণী ম্যাডামই শস্যের মধ্যে ভূত, নাকি অন্য কিছু? সব কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে অমিতের। বাড়িতে ফিরে একটা খসড়া করছে অমিত। রুদ্র স্যারকে মারার তালিকায় খুনি কারা? 1, 2, 3 করে লিখছে সে। 1 রোহিণী সান্যাল, 2 রোহিত আগরওয়াল, নাকি এরা দুজনেই? 3 রুহি চৌধুরী, 4 অম্লান, নাকি দুজনেই? 5 নম্বর নাম্বারটা লিখে তার পাশে বেশ কিছু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখল অমিত। অমিতের কেন জানি না মনে হচ্ছে এর বাইরেও কিছু আছে যা ওর সামনে এখনো আসেনি। এই 5 নম্বরটা লেখার সময় হঠাৎ অমিতের কি যেন একটা কথা মনে পড়তেই সে কেমন চমকে উঠল। গতকাল সারা রাত অমিত দু চোখের পাতা এক করতে পারেনি। এই 5 নম্বরের জায়গাটার অস্তিত্ব আছে কিনা এটাই অমিতকে ভাবিয়েছে ভীষণভাবে। এই দুটো দিনে সবকিছু এমনভাবে হলো কোনো কিছু ভাবার সময় পায়নি অমিত। এমনকি সেদিন যখন রঞ্জনা ম্যাডাম বললেন যে রুদ্র স্যার তাকে ফোন করে কিছু দরকার আছে বলেছিলেন, তখনও অমিতের মাথায় খেলেনি ব্যাপারটা। কিন্তু কাল রাতে ওই খসড়া তৈরি করতে গিয়ে অমিতের মনে পড়ে যায় রুদ্র স্যার খুব গোপনে বিগত 6 মাস ধরে একটা মিশন চালাচ্ছিলেন। ঠিক সেরকম মিশন না, বলা ভালো তথ্য সংগ্রহ করছিলেন
বর্তমানে অত্যন্ত বেড়ে চলা একটা ক্রাইম নিয়ে, অর্গান ট্রাফিকিং, মানবদেহের অঙ্গ পাচার, এবং অবশ্যই বেআইনিভাবে। শহরে নাকি প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এই ক্রাইম, কিন্তু এর থেকে বেশি তিনি অমিতকে কিছুই জানাননি। বেশ কিছুদিন আগে তিনি কথায় কথায় অমিতকে এটুকু বলেছিলেন, কিন্তু এর সাথে কি রুদ্র স্যারের মৃত্যুর কোনো সম্পর্ক আছে? রুদ্র স্যার কি অনেক বড় কিছু জানতে পেরেছিলেন? এই চক্রের বিষয়ে তিনি কিছু বলতে যাচ্ছিলেন ম্যাডামকে, আর তাই কি তাকে মাঝ রাস্তায় ওভাবে? প্রশ্নগুলো অনেক রাত অবধি জ্বালিয়েছিল অমিতকে। মাঝরাতে সে একটা ফোন করেছিল অফিসার গোস্বামীকে। তার সন্দেহের কথা সে খুলেও জানিয়েছিল তাকে, কিন্তু তিনি স্পষ্টই বলেছেন, দেখো অমিত, এভাবে অন্ধকারে ঢিল ছুড়লে কিন্তু আমরা কেবল পথভ্রষ্টই হব। তোমার কোনো আইডিয়া আছে অর্গান ট্রাফিকিং একটা কত বড় বিজনেস? এটা অনেক বড় বিষয়। অফিসার সান্যালের এরকম কোনো মিশনের আপডেট গোটা ডিপার্টমেন্টের কারো কাছে নেই। তুমি জানো সব? এটা হতে পারে কারো হেল্প ছাড়াই উনি জাস্ট ঘরে বসে সব তথ্য পেয়ে যাবেন, আর তারাও জানতে পেরে গেল। আর তাছাড়া অমিত, আমরা হাতের কাছে ক্রিমিনালকে পেয়ে ছেড়ে দেব নাকি? তোমার এসব বোকা বোকা কথায়। আমি জানি আমাকে কিভাবে ইনভেস্টিগেশন করতে হবে। অমিত বোঝানোর চেষ্টা করছিল তাকে অনেক, কিন্তু পারেনি। তারও মাঝে মাঝে মনে হলো, সত্যিই কি এই চারজনের মধ্যেই খুনি, নাকি অমিতের আশঙ্কা ঠিক? এইসব কিছু অমিতকে জানতেই হবে যে করেই হোক। তাই সে ঠিক করে নিয়েছে এই পুরো বিষয়টাকে সে নিজের মতো করে ভাববে, কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হবে না। অমিত তড়িঘড়ি রুদ্র স্যারের টেবিলের কাছে আসে। সকলের নজর এড়িয়ে সে খুঁজে চলেছে কিছু। রুদ্র স্যারের টেবিলের ড্রয়ারে কয়েকটা পেপার কাটিং তার নজরে এসেছে, যার মধ্যে রেডমার্ক করা কয়েকটি জায়গা। আর এইসব খবর শুধু অর্গান ট্রাফিকিং নয়, হিউম্যান ট্রাফিকিং এবং স্কেলেটনের বেআইনি পাচারেরও খবর আছে। এই হিউম্যান ট্রাফিকিংটা হলো জলজ্যান্ত মানুষ পাচার, বিশেষ করে নারী এবং শিশু পাচার। এর সাথে অর্গান ট্রাফিকিংও সম্পর্কিত। এদের দেহ থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হয়। ওই পেপার কাটিংয়ের মধ্যেই তার নজরে পড়ল স্কিন ট্রাফিকিংয়ের ব্যাপারে আরেকটি আর্টিকেল। বিভিন্ন প্লাস্টিক সার্জারি ক্লিনিকে নাকি মানুষের অজান্তেই তার শরীর থেকে চুরি হচ্ছে তার ত্বক। এইসব পেপার কাটিংগুলো অমিত নিজের পকেটে ঢুকিয়ে নিল, কিন্তু অমিত আরও কিছু খুঁজছিল। সেটা না পেয়েই হতাশ হয়ে বেরিয়ে এলো। দরজার ওপাশে বেলবাজার শব্দেই চমকে ওঠেন মিসেস রোহিণী সান্যাল ও রুহি চৌধুরী। একে অপরের মুখ চাওয়াচাই করলেন। রুহি তার দিদিকে আশ্বস্ত করে দরজা খুলতে এগিয়ে এলেন। দরজা খুলেই আঁতকে উঠলেন। এ কি, আপনি আবার আমাদের সেই জিজ্ঞাসাবাদ? আচ্ছা, আপনি তো অন্তত বুঝতে পারছেন দিদি কতটা আঘাত পেয়েছে। তাহলে রুহি চৌধুরীকে প্রায় থামিয়ে দিয়েই অস্থিরভাবে বলে ওঠে অমিত, দেখুন, আমার ম্যাডামের সঙ্গে খুব জরুরি কথা আছে। কয়েকটা ডিটেলস জেনে আমি চলে যাব। আর আমি কিন্তু আজ একাই এসেছি, দেখতেই পারছেন। অফিসার গোস্বামী কিন্তু আসেননি। রুহি চৌধুরী আবার কিছু বলতে চাচ্ছিলেন, তখনই অমিত বলে ওঠে, আমাকে বাধা দিলে কিন্তু অফিসার গোস্বামী আসবে। ভালো হবে সেটা। অমিত জানে মিসেস সান্যালের বাড়ির সমস্ত ফোন কলস ট্র্যাক করা হচ্ছে, তাই সামনে কথা বলাই ভালো। এইবার তিনি পথ ছেড়ে দাঁড়িয়েছেন। অমিত ভিতরে যেতেই দেখল রোহিণী সান্যাল তার বেডরুমেই আছেন। অমিত আর দেরি না করে আগে রুদ্র স্যারের স্টাডি রুমে গেল। কিছু একটা খুঁজল, কিন্তু পেল না। তার মানে ওর সন্দেহই ঠিক। এরপর রোহিণী সান্যাল যে ঘরে আছে সেই ঘরে ঢুকে গেল এবং রুহি চৌধুরীর দিকে ফিরে বলল, আপনি বাইরেই থাকবেন, আমার ম্যাডামের সঙ্গে কিছু আলাদাভাবে কথা বলা প্রয়োজন। কথাটা বলেই অমিত দরজাটা ভেতর থেকে ভেজিয়ে দেয়। আপনারা কি আমাকেই জোর জবরদস্তি দোষী প্রমাণিত করতে চাইছেন? আপনার স্যারের কাছে আপনার অনেক নাম শুনেছি, কিন্তু এখন তো আর কিছুই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। রোহিণী সান্যাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। ম্যাডাম, সেসব কথা পরে হবে। আগে আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন।
প্লিজ। অমিত একটু নরমভাবেই বলল, বলুন। আচ্ছা, আপনি কি জানতেন স্যার বিগত কিছু মাস ধরে কোনো একটা ক্রাইমের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করছেন? না, সেভাবে কিছু কখনো জানতে পারতাম না ও কি করতো। কারণ ওর কাজের ব্যাপারে ও খুব অদ্ভুতভাবে সতর্ক থাকতো। মানে আজ অবধি ও কী কেসে কীভাবে কাজ করছে কোনোদিন জানতে পারিনি। এই বিষয়ে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রাখতো আমাদের মাঝে। এমনিতেই লোকে বলে পুলিশের কোনো রবিবার শনিবার ও পরিবারও নেই। ও এই সবেরও ঊর্ধ্বে ছিল কিছুটা। তবে হ্যাঁ, এক ছাদের তলা থেকে কিছুটা আন্দাজ করতে পারতাম। মানে ওর স্টাডি রুমে কিছু পেপার কাটিং দেখেছিলাম, ইন্টারনেট থেকে অনেক কিছু প্রিন্ট আউটস, জাস্ট এটুকুই। আচ্ছা, রোহিত আগরওয়ালের ব্যাপারটা আমাকে একটু ক্লিয়ার করুন প্লিজ। আমি তো বলছি রোহিত শুধু আমার বন্ধু ছিল। না ম্যাডাম, ওনার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল তা নয়। রোহিত আগরওয়ালের সঙ্গে আপনার পরিচয় ঠিক কবে কিভাবে হয় আর ওই লোকটা সম্পর্কে সব ডিটেলস। লোকটার ছবি আর প্রোফাইল আমি ফেসবুকে দেখেছি, তাই ওই প্রাইমারি ডিটেলস আমার জানা। আমি বাকি সবটুকু জানতে চাই। মিসেস সান্যাল এবার অল্প অবাক হলেন, তারপর একটু বিস্মিতভাবে বললেন, আপনি কি রোহিতকেও সন্দেহ করছেন? এখন আমি কাউকেই সন্দেহ করছি না, শুধু একে একে সবকিছু মেলাচ্ছি। আপনি বলুন যা আমি জিজ্ঞেস করছি। রোহিতের সাথে আমার 2 মাস আগে আলাপ হয় ফেসবুকে। নর্মালি হাই হ্যালো থেকে কথা শুরু হয়। আমিও খুব একটা কথা বলতাম না। এদিকে রুদ্রর সাথেও আমার দূরত্ব বাড়তে থাকে। কারণ এক, আমাদের কোনো সন্তান নেই, আর 2, রুদ্রর কাছে যেন কাজটাই সব হয়ে উঠেছিল। এই কদিনে রোহিতও খুব ভালো বন্ধু হয়ে ওঠে আমার। ও খুব বুঝতো আমাকে, মানে আমার মন খারাপটা কেমন যেন বুঝে যেত, আর তখনই কিছু একটা কমেডি করে সেটা ঠিক করে দিত। এইটুকুই। সত্যি বলছি অমিত, বিশ্বাস করুন, আমি রুদ্রর জায়গায় অন্য কাউকে কল্পনাও করতে পারি না। ওর আর আমার যতই দূরত্ব বাড়ুক, প্রতিটা সম্পর্কে কিছু নির্দিষ্ট সত্তা থাকে। রুদ্র আমার স্বামী হিসেবেই ছিল। ও যেটা হারিয়েছিল সেটা হলো আমার বন্ধুত্ব। ও শুধু নিজের বন্ধুত্বকে হারিয়েছিল, নিজের স্ত্রীকে নয়। ওর স্ত্রী আজও মনে প্রাণে পবিত্র। ও কদিন আগেই রোহিতের কথা জানতে পেরেছিল, আর জানি না কেন প্রথম 2 দিন কিছু না বললেও হঠাৎ সেদিন খুব অশান্তি করল। মানে ওর প্রবলেম আমাদের বন্ধুত্ব নয়, ওর প্রবলেম রোহিতকে নিয়ে। মানে রোহিত নাকি খুব খারাপ, এটা নাকি ওর আসল পরিচয় নয়। আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল ও কেমন মানুষ, একটুও হিংসা করলো না, জ্বললো না। শুধু রোহিত ভালো কি মন্দ নিয়ে পড়লো। ও কিন্তু আমাকে সন্দেহ করেনি, জানেন। ও আসলে জানতো রোহিণী আর যাই করুক দ্বিচারিতা করবে না। এতটা বলে থামলেন মিসেস সান্যাল। আপনি রোহিতের ব্যাপারে আর যা কিছু জানেন সব আমাকে বলবেন, কিন্তু তার আগে বলুন সেদিন অফিসার গোস্বামীর কথায় আপনি ওভাবে অসুস্থ হয়ে পড়লেন কেন? কারণ আমি জানি রোহিতের কথা উঠলে আমার গায়ে কাদা ছোড়াছুড়ি হবে, আর তাতে রুদ্র সম্মানটা বাড়বে না, কমবে। আমি এই বিষয়টা নিয়ে ভাবছিলাম। আর তাছাড়া কি? রুদ্রর অ্যাক্সিডেন্টের দিন সকাল থেকে রোহিতের সাথে কোনো কন্ট্যাক্ট করা যায়নি। মানে আমি অবশ্য সেদিন সকালে একটা ট্রাই করেছিলাম, তারপর ওই ঘটনার পর আর করিনি। ও নিজেও করেনি। হ্যাঁ, ওনার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, সুতরাং বুঝতেই পারছেন আপনার বন্ধুটি একটি কালসাপও হতে পারে। রুদ্র স্যারের কথাই হয়তো ঠিক। আচ্ছা, আমাকে বলুন, অ্যাক্সিডেন্টের দিন স্যারের সাথে আপনার এমন কিছু কথা হয়েছে যা অস্বাভাবিক? না, অস্বাভাবিক না। তবে ও বাড়ি থেকে বেরোনোর আগে বলেছিল ওর কথা সত্যি প্রমাণ করতে চলেছে। কোন সত্যি কথা? রোহিতের কথা? আর উনি তো রঞ্জনা ম্যাডামকে ফোন করেছিলেন, তাহলে তার সাথে এই কথার কি সম্পর্ক? এই শেষ কথাটা মাথায় আসতেই যেন বিদ্যুৎ খেলে গেল অমিতের শরীরে। এক সাংঘাতিক আশঙ্কার কথা ওর মাথায় এসেছে। আরও কয়েকটা প্রশ্ন করে অমিত বেরিয়ে আসে।
ওখান থেকে বেরিয়ে বেশ কয়েকটা জায়গায় গেল অমিত। রুহি চৌধুরীর কলেজে, সেখান থেকে অম্লানদের বাড়ি, তারপর ক্রাইম স্পটে। একটা জিনিস অমিতের কাছে বেশ স্পষ্ট, রুদ্র স্যারের কাছেই সেদিন জিনিসটা ছিল, যার জন্য তিনি রঞ্জনা ম্যাডামের বাড়ি যাচ্ছিলেন আর যার জন্য তাকে মারা যেতে হয়েছে। বাড়ি ফিরে অনেক রাত অবধি ওই পেপার কাটিং আর ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করেছে অমিত। ওর কাছে বেশ কিছু জিনিস পরিষ্কার হলেও অনেক কিছু এখন ধোঁয়াশার মধ্যে। শুধু সেইগুলো স্পষ্ট হলেই অমিত জানে এই কেসের সমাধান হবে। নিজের উপর অমিতের অনেক সংশয় থাকলেও সে জানে রুদ্র স্যারের তার প্রতি অগাধ আশা ছিল। রুদ্র স্যার বলতেন অমিত একদিন নিজে কেস সলভ করবে, অমিতকে পারতেই হবে। অমিতের মাথায় পাকানো একটা জট কিছুতেই খুলছে না। আজ অনেক ভাবনা ঘুরে ফিরে অমিতের মাথায় আসছে। অনেক কিছু জানা সত্ত্বেও যেন আসল কিনারায় অমিত পৌঁছতেই পারছে না। দুটো বিষয় খুব স্পষ্টভাবে সে বুঝতে পারছে, কিন্তু ওই দুটো বিষয়ের মধ্যে লিঙ্কটাই করতে পারছে না। শুধু কিছু একটা মিস যাচ্ছে ওর। গত রাতে অমিত একটুও ঘুমোয়নি, সারা রাত নিশাচরের মতো জেগে কাটিয়েছে আর একটার পর একটা তথ্য সাজিয়ে চলেছে। বেশ কয়েকটা জিনিস সে জেনেছে। পরের দিন ডিউটিতে এসেই অমিত খবর পায় রোহিত আগরওয়ালের খোঁজ পাওয়া গেছে। স্যার, রোহিত আগরওয়ালকে শুনলাম ট্রেস করা গেছে। হ্যাঁ অমিত, আর ও যা বললো তাতে তো আরও স্পষ্ট আমাদের কালপ্রিটকে। শুধু যে লরিতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ড্রাইভারকে ধরতে পারলেই ব্যাস, পুরো প্রমাণ সহ আসল খুনি আমাদের হাতের মুঠোয়। মানে? রোহিত আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তার সাথে মিসেস সান্যালের সম্পর্কটা কতটা গভীর হতে চলেছিল, কিন্তু রোহিত চায়নি সেটা। 5 দিন আগেই নাকি মিসেস সান্যাল রোহিতের সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে ফোর্স করতে থাকে এই সম্পর্কটাকে পরিণতি দেওয়ার জন্য। রোহিত এটা চায়নি, তাই সে নিজের সমস্ত কন্ট্যাক্টস বন্ধ রেখেছে। একটু থেমেই অফিসার গোস্বামী আবার বললেন, এবার বুঝতে পারছো নিশ্চয়ই অমিত, মিসেস সান্যালের কাছে তার স্বামীকে সরানোটা কতটা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু স্যার, রোহিত আগরওয়ালকে কি এতটা বিশ্বাস করা উচিত? ওর প্রোফাইলটা দেখেছেন? ওটা ফেক, 2 মাস আগেই খোলা হয়েছিল। এমনও তো হতে পারে সে রোহিণী ম্যাডামকে ট্র্যাপ করার জন্যই এটা খুলেছিল। এমনকি ওর ফ্রেন্ড লিস্টেও জেনুইন কোনো অ্যাকাউন্ট নেই, প্রত্যেকটা ফেক, মানে নিজের ছবি দেওয়া নয়। আর সবগুলোই ওই কিছুদিন আগেই খোলা হয়েছে। শোনো অমিত, তুমি কি ভাবছো আমি ক্লাস 2 এর বাচ্চা? সমস্ত ডিটেলস আমার জানা, কিন্তু ছিচকে চোরকে নিয়ে ভাবতে থাকলে ডাকাত হাতছাড়া হয়ে যাবে, সেটা আমি চাই না। রোহিত আগরওয়াল একটা পাতি রাস্তার ছেলে। ও বড়লোক বাড়ির বউ দেখে ভেবেছিল কিছু টাকা পাবে, কিন্তু যখন দেখলো উল্টে ওই মহিলাই ওর ঘাড়ে চাপতে চাইছে, ও সরে গেছে। আর তাছাড়া তুমি নিজের পজিশনটা ভুলে যেও না। বারবার এভাবে আমাকে শেখাতে এসো না যে ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়। অমিত কিছু একটা বলতে গিয়েও থমকে গেল। কিছু একটা খটকা লাগছে ওর। অফিসার গোস্বামীর ঘর থেকে বেরিয়ে এলো অমিত। অমিতকে চিন্তিত দেখে কনস্টেবল ঘোষ এগিয়ে আসেন। ভদ্রলোকের বেশ বয়স হয়েছে আর কয়েক মাস পর রিটায়ার করবেন। তিনি জানেন অমিত আর রুদ্র স্যারের বন্ডিংটা কেমন ছিল, ঠিক কতটা অস্থির ও অসহায় বোধ করছে অমিত এখন। স্যার, আমি জানি যে আপনার কেমন লাগছে, আমি জানি আপনার এখন কি হচ্ছে, তবুও স্যার একটা কথা বলবো। অমিতের পাশে এসে ভদ্রলোক খুব ধীর গলায় কথাগুলো বললেন। ঘোষবাবু বলুন। অমিত চোখ বন্ধ করে দুহাতে কপালটা চেপে ধরে চেয়ারে বসেছিল। সেইভাবেই কথাটা বলল। বলছিলাম যে স্যার, জানি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু বলুন না যা বলার, আমি অলরেডি অনেক ঘেঁটে আছি। স্যার বলছি যে বড্ড তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে না কেসটা। মানে? চমকে উঠেছে অমিত। হঠাৎ করে চোখটা খুলেই তাকিয়েছে ঘোষবাবুর দিকে। আমি আজ কানাঘুষো শুনেছি স্যার, আজ বিকালের মধ্যেই নাকি ওই লরির ড্রাইভারটাকে ধরে ফেলা হবে। আচ্ছা স্যার,
আমাদের রুদ্র স্যার কি এরম কারণে মারা যেতে পারেন? আমি একবার দেখেছিলাম স্যার রোহিণী ম্যাডামকে, বড় ভালো মেয়ে। ও এরম করতে পারে বিশ্বাস করতে পারছি না স্যার। আমি তো আর কিছু বলতে পারলেন না তিনি। তার আগেই অমিত লাফিয়ে উঠেছে চেয়ার ছেড়ে। আরে ঘোষবাবু, আপনি তো জিনিয়াস। উফ, এই সোজা জিনিসটা আমার মাথায় আসছিল না। আমি বলছি আপনার আরো উন্নতি হওয়া দরকার ছিল। কথাটা বলেই অমিত তড়ি ঘড়ি বেরিয়ে গেল সেখান থেকে। আরে স্যার, আমি কি এমন বললাম? অমিত আর ফিরে তাকায়নি। ঘোষবাবুর কথাটা তার কানে পৌঁছল কিনা তাই বা কে জানে। গতকাল সেই লরির ড্রাইভার ধরা পড়েছে। আজ সকালে সে অবশেষে জানিয়েছে তাকে নাকি ভাড়া করা হয়েছিল এই খুনটা করার জন্য। এক মহিলা তাকে অনেক টাকা দিয়েছিল এবং ছবি দেখেও সে শনাক্ত করেছে যে সেই মহিলা আর কেউ নয়, স্বয়ং মিসেস রোহিণী সান্যাল। অফিসার রুদ্র সান্যালের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি। অবশেষে ম্যাডাম, আপনার সব জারিজুরি ফাঁস হয়ে গেল, তাই তো? কত কষ্ট করে প্ল্যান করে আপনি প্রতিটা স্টেপ ফেলেছিলেন বলুন তো। কিন্তু কি করবেন বলুন, আপনার কেস যে আমার হাতে এসে পড়েছে, তখন তো আপনি যত চালাকি হন না কেন, ধরা যে আপনাকে পড়তেই হতো। ভেবেছিলেন ফাঁকা রাস্তা, কোনো সাক্ষ্য প্রমাণ নেই, কেউ দেখবে না লরিটাকে, লরির ড্রাইভারকেও পাওয়া যাবে না, সুতরাং কেল্লা ফতে, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, তাই না? অফিসার গোস্বামী বেশ উচ্চ স্বরে কথাগুলো বলে চললেন। ঘরের একটা কোণে ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির রাঁধুনি আর কাজের মেয়েটি। সোফায় এক পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন রুহি চৌধুরী, আর সোফার আরেক প্রান্তে বসে আছেন রোহিণী সান্যাল, পরম শান্তিতে। তার মুখে একটু ভয়ের লেশ মাত্র নেই, বরং একটা মৃদু হাসি খেলে রয়েছে তার মুখে। অফিসার গোস্বামীর কথাগুলো তিনি এতক্ষণ শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি খুব খুশি হয়েছি আজ আমার স্বামীর খুনি ধরা পড়েছে। আপনাদের ডিপার্টমেন্টের কিছু অফিসার যে এখনো খুব এফিশিয়েন্ট তা কিন্তু মানতেই হবে, ঠিক আমার রুদ্রর মতো। ধরা পড়ে গেলে এমন অনেকেই বলে, শেষ মুহূর্তে আর তো কিছু করার থাকে না, তাই এসব ইমোশনাল কথা বলে। যাই হোক, এবার আপনার যাওয়ার পালা। কথাটা বলেই অফিসার গোস্বামী এক মহিলা পুলিশকে এগিয়ে আসতে বললেন। মহিলা পুলিশটি এগিয়ে আসলে মিসেস সান্যাল অল্প হেসে বললেন, আমি তো যাচ্ছি, শেষবারের মতো গোটা বাড়িটা একটিবার ঘুরে আসি, জানি আর এখানে ফেরা হবে না। অফিসার গোস্বামী খানিক ব্যঙ্গের হাসি হেসে বললেন, হ্যাঁ যান, তবে আপনার সঙ্গে একজন মহিলা পুলিশ যাবেন। রুহি চৌধুরী অবাক হয়ে তার দিদির আচরণ দেখছিল। অত্যন্ত শোকে কি পাগল হয়ে গেল তার দিদি, এতটাই বোধহয় ভাবছিল সে। প্রায় 20 মিনিট পর মিসেস সান্যাল আবার সেই বসার ঘরে এসে দাঁড়ালেন। মুখে একটা মলিন হাসি, এক পলক দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকিয়ে নিলেন, তারপর বললেন, একটু জল খেতে পারি? খুব জল তেষ্টা পাচ্ছে। অফিসার গোস্বামী খানিক বিরক্ত হয়েই বললেন, উফ, নিন নিন, তাড়াতাড়ি জলটা খেয়ে নিন, এত নাটক করছেন। রোহিণী সান্যাল তার বোনের হাত থেকে এক গ্লাস জল খেয়ে নিয়ে দরজার দিকে তাকালেন। অফিসার গোস্বামী এবার মহিলা পুলিশকে ইশারা করে দিলেন। মহিলা পুলিশটি এগিয়ে এসে রোহিণী সান্যালের হাতটা ধরতে যাবেন, এমন মুহূর্তে দরজার ওপাশ থেকে একটা গম্ভীর আওয়াজ, দাঁড়ান। কথাটা শুনেই সকলে সেদিকে তাকালেন। কথাটা অমিত বলেছে। মুখ ভারী প্রসন্নতার। কে বলবে গত 2 রাত সে একটুও ঘুমোয়নি। গতকাল সেই যে ঘোষবাবুর কথা শুনে থানা থেকে বেরিয়েছিল, তারপর এক দীর্ঘ অভিযান চালিয়েছে সে। তবে অমিত একা দাঁড়িয়ে নেই সেখানে, তার পাশেই দাঁড়িয়ে আছেন রঞ্জনা ম্যাডাম। ম্যাডাম, আপনারা এখানে? অফিসার গোস্বামী একটু অবাক হলেন। হ্যাঁ, অমিত কিছু বলতে চায়, তাতে অবশ্য আপনারও এই কেস সলভ করতে একটু সুবিধাই হবে। রঞ্জনা সেন উত্তর দিলেন, কিন্তু কেস তো সলভ। অমিত আবার কি বলবে? না স্যার, কেস আপনি ভাবছেন সলভড, কিন্তু মোটেই তা নয়। আমার অনেক কিছু বলার আছে। আপনারা প্রত্যেকে প্লিজ ওই সোফা আর চেয়ারে বসুন, আমার অনেক কিছু বলার আছে।
অমিত সকলের দিকে উদ্দেশ্য করে বলল, রঞ্জনা সেন, অফিসার গোস্বামী, রোহিণী সান্যাল, রুহি চৌধুরী এবং সেই মহিলা পুলিশ সকলেই বসে পড়লেন। আমি প্রথমে আপনাদের একটা গল্প বলবো, আর তারপর সেই গল্পের পিছনের গল্পটিও বলবো, কেমন? অমিতের কথায় বিরক্ত হয়ে অফিসার গোস্বামী বলে ওঠেন, অমিত, এটা কি গল্প শোনার সময়? তুমি কিন্তু... অফিসার গোস্বামীকে মাঝপথে থামিয়ে দিয়ে রঞ্জনা সেন বলে ওঠেন, সঞ্জয় বাবু, একটু শুনুন না ওর কথা। সঞ্জয় গোস্বামী আর কিচ্ছু বলতে পারলেন না। অমিত একটু হাসল, তারপর বলতে শুরু করল। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 6 মাস আগে। রুদ্র স্যার যখন বুঝতে পারেন যে শুধু বিদেশেই নয়, আমাদের দেশেও, এমনকি খোদ আমাদের শহরে অর্গান ট্রাফিকিং একটা বিশাল মাত্রার আকার ধারণ করেছে, বিষাক্ত কীটের মতো বেড়ে চলেছে আড়ালেই, তখন রুদ্র স্যার এই বিষয়টা নিয়ে গোপনে তথ্য সংগ্রহ করতে থাকেন। আপনারা সবাই জানেন যে অর্গান ট্রাফিকিং হচ্ছে বেআইনিভাবে মানবদেহের অঙ্গ পাচার। এবার রুদ্র স্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখেন এর সাথে হিউম্যান ট্রাফিকিংও জড়িত, অর্থাৎ মানুষ পাচার, বিশেষ করে নারী ও শিশুদের হারই বেশি। এদের থেকেই আবার গোপনে অঙ্গ পাচার হয়ে যেত। এরপর রুদ্র স্যার আরেকটা জিনিসও জানতে পারেন, স্কিন ট্রাফিকিং। স্কিন ট্রাফিকিং? সেটা আবার কি? রুহি চৌধুরী বিস্ময়ের সাথে প্রশ্ন করেন। হ্যাঁ, স্কিন ট্রাফিকিং। গোপনে মানুষের অজান্তেই তার ত্বক চুরি হয়ে যাচ্ছে। বিভিন্ন প্লাস্টিক সার্জারি ক্লিনিক এর সাথে যুক্ত। আপনারা ভাবতেও পারবেন না কি হারে এসব ছড়িয়ে পড়েছে। এবার আরেকটা বিষয় শুনুন, স্কেলেটন পাচার শুনেছেন নিশ্চয়ই, কঙ্কাল পাচার। স্যার কিন্তু এসব জানতে পেরেছিলেন এবং এটাও বুঝতে পেরেছিলেন এই সবগুলো কোথাও না কোথাও লিঙ্কড। প্রায় অনেকগুলো নামও তিনি জেনে ফেলেছিলেন। এই এত অবধি সব ঠিক ছিল, কিন্তু গোল বাঁধল তখন যখন তারা রুদ্র স্যারের ব্যাপারটা আন্দাজ করতে পারে। অমিত একটু থেমে আবার বলতে লাগলো, আমি বলেছিলাম না এটা একটা পরিকল্পিত খুন, আর এই খুনের পরিকল্পনা অর্থাৎ স্ক্রিপ্ট আজ থেকে 2 মাস আগেই রচনা হয়ে গিয়েছিল। তারা জানতো রুদ্র স্যারকে হঠাৎ করে মেরে ফেললে অনেক ঝামেলা হতে পারে, তাই খুব সুন্দর করে তারা স্ক্রিপ্ট লিখল। রোহিত আগরওয়ালকে লাগানো হলো মিসেস সান্যালের পিছনে। মাঝে মাঝেই ফোন করে কায়দা করে খবর নিত যে রুদ্র স্যার বাড়িতে আছেন না বাইরে। তারা আসলে রুদ্র স্যারকে সন্দেহ করেছিল, কিন্তু এটা বুঝতে পারছিল না যে তিনি কতটা এগিয়েছেন, তাই রোহিতকে কাজে লাগানো। এছাড়া আরেকটা লাভ আছে, রুদ্র স্যারকে মারা হলে খুব সুন্দরভাবে তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে। তবে তারা এত তাড়াতাড়ি স্যারকে মারতে চায়নি। যদি না স্যার সব জেনে ফেলতেন এর পিছনে জড়িয়ে থাকা প্রতিটা নাম। স্যারের বাড়িতে নজর রাখা হতো। সেদিন স্যারের ওভাবে বেরিয়ে যাওয়া এবং উত্তেজনাবশত রোহিণী ম্যাডামকে বলা কথাগুলোর খবর তাদের কাছেও পৌঁছে যায়। এখানে আরেকটা বিষয় আছে, স্যার গাড়িতে থাকাকালীন রঞ্জনা ম্যাডামকে ফোন করেন। স্যার তখন ম্যাডামের কাছেই যাচ্ছিলেন, আর সঙ্গে ছিল স্যারের সেই পেন ড্রাইভটা যেটাতে তিনি এই কেসের তথ্যগুলো রেখেছিলেন। আমি যেদিন স্যারের কাছে এই মিশনের বিষয়টা জানতে পেরেছিলাম সেদিনই পেন ড্রাইভটা দেখেছিলাম। স্যার গাড়িতে করে যখন সেই অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছান তখন স্যার রাস্তায় কাউকে দেখতে পান। সেখানে তিনি গাড়িটা সাইডে রেখে নেমে আসেন। সেই ব্যক্তি কথার ছলে স্যারকে দ্রুত গতিতে এগিয়ে আসা লরির দিকে ঠেলে দিয়ে নিজে সরে যায়। আর স্যার... কথাটা বলতে গিয়ে কেঁপে ওঠে অমিতের গলাটা, ডুকরে কেঁদে ওঠেন রোহিণী সান্যাল। তোমার এইসব গল্প কথা বলে কেন সময় নষ্ট করছো অমিত? গল্প শুনিয়ে লাভ কি? প্রমাণ চাই। অফিসার গোস্বামী বলে ওঠেন, স্যার ওই যে বললাম গল্পের পিছনের গল্পটা, এবার ওটা বলবো, আর তারপর সব প্রমাণ দেব, চিন্তা করবেন না। অমিত শক্ত গলায় বলল, বেশ কিছু পাকা মাথা মিলে প্ল্যান করে রোহিত আগরওয়ালকে কাজে লাগিয়েছিল মিসেস সান্যালকে প্রেমের জালে ফাঁসানোর জন্য। অথচ মিসেস সান্যাল তো রোহিতের সাথে কেবল বন্ধুর মতো মিশেছেন। রুদ্র স্যার জানতে পেরেছিলেন যে রোহিত নামক ছেলেটিকে কি উদ্দেশ্যে কাজে লাগানো হয়েছিল, আর সেদিন রুদ্র স্যার শুধু রোহিতের নয়, ওই চক্রের সাথে জড়িত আরও নাম জানতে পেরেছিলেন। রুদ্র স্যার ভাবতেন যে কিভাবে তারা এই সব কাজ নির্বিঘ্নে চালাচ্ছে। নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টেও তাদের সাহায্যকারী লুকিয়ে আছে, আর তিনি সেই নামটাও জেনে ফেলেছিলেন। তাই সেদিন রুদ্র স্যার
রঞ্জনা ম্যাডামকে ফোন করেছিলেন ঠিকই, কিন্তু তার আগে বা পরে তিনি আরও একজনের সাথে ফোনে কথা বলেন এবং তাকেই রুদ্র স্যার বলেন যে তিনি তারও পর্দা ফাঁস করে দেবেন। এহেন অবস্থায় যে রুদ্র স্যারকে সরানোটা তাদের খুব জরুরি হয়ে পড়েছিল তা তো বুঝতেই পারছেন। এবার আসি সেই ব্যক্তির কথায় যে দায়িত্ব সহকারে রুদ্র স্যারকে লরির সামনে ঠেলে দিয়ে নিজে সরে পড়েছিল। সে একজন ভাড়া করা লোক, রাস্তায় অসুস্থতার ভান করে পড়েছিল। রুদ্র স্যার অসুস্থ ভেবে কাছে যায়, আস্তে আস্তে তাকে তুলে দাঁড় করায়। খুব নর্মাল কথাবার্তা চলছিল। আর রুদ্র স্যারের পিছন দিক থেকে লরিটা আসার কিছু আগের মুহূর্তেও রুদ্র স্যার টেরও পাননি, কারণ লরির সামনের লাইটগুলো জ্বলছিল না। ঠিক লরিটা যখন বেগ বাড়িয়ে এগিয়ে আসে তখনই লোকটা রুদ্র স্যারকে ঠেলা দেয়। অমিত, তুমি কিন্তু ভুলে যেও না, তুমি এইভাবে নিজের ডিপার্টমেন্টকেই বদনাম করছো। অফিসার গোস্বামী উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়েছেন। তারপর রঞ্জনা সেনের দিকে ফিরে বললেন, ম্যাডাম, আপনার সামনে ও এসব উল্টোপাল্টা কথা কি করে বলে? কোনো প্রমাণ না এনে সেই থেকে যা খুশি তাই গল্প বানিয়ে যাচ্ছে। অফিসার, আপনি ভাবছেন কি করে অমিত প্রমাণ ছাড়া এসব বলছে? সব প্রমাণ আছে। আপনি শুধু চুপ করে বসে এখন গল্প শুনুন, আর আমাদেরকেও শুনতে দিন। কথাটা বলেই রঞ্জনা সেন অমিতের দিকে ফিরলেন। অফিসার গোস্বামীর মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিয়েছে। স্যার, আপনি প্লিজ বসুন, তাহলে আমার বলতে সুবিধা হবে। অফিসার গোস্বামী অস্থিরভাবে বসে পড়লেন সোফায়। অমিত বলতে শুরু করল, প্রথম দিন থেকেই আমার কেমন মনে হচ্ছিল কিছু একটা খটকা আছে। মানে সবকিছুই বড্ড হাতের কাছে সাজানো, যেন বিষয়টা খানিকটা এরকম যে তদন্তের তো প্রয়োজনই নেই, সবটা জানা, শুধু সময় মতো প্রমাণটা নিয়ে এলেই হলো। তখনও আমি বুঝতে পারিনি যে রুদ্র স্যারের খুনের মতোই স্যারের খুনের তদন্তটাও ছিল পরিকল্পিত। একটা প্রি প্ল্যান্ড মার্ডারের একটি প্রি প্ল্যান্ড ইনভেস্টিগেশন, তাই না স্যার? মুখে একটা ক্ষীণ হাসি নিয়ে অমিত তাকায় অফিসার সঞ্জয় গোস্বামীর দিকে। মানে, হোয়াট ডু ইউ মিন? আর ইউ অ্যাকিউজিং মি? রাগে লাল হয়ে উঠেছে অফিসার গোস্বামীর মুখটা। রঞ্জনা ম্যাডামের চোখের ইশারায় দরজার কোণে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসার আরও দুজন অফিসারকে নিয়ে ঘরে ঢুকে এসে অফিসার গোস্বামীর চারপাশে দাঁড়ালেন। ম্যাডাম, এসব হচ্ছেটা কি? কিচ্ছু না, আপনার উত্তেজনা কমানোর জন্য ওনারা ভেতরে এলেন। এবার চুপচাপ অমিতকে বাকি কথাগুলো শেষ করতে দিন। আমি প্রথম দিন একটু অবাক হয়েছিলাম যখন সঞ্জয় স্যার এসেই রোহিণী ম্যাডাম আর রোহিতকে নিয়ে ওই খারাপ ইঙ্গিত করলেন। রোহিণী ম্যাডামকে নিজের পক্ষে বেশি কথাও বলতে দিলেন না। আমার সেদিন রুদ্র স্যারের কয়েকদিন আগে বলা একটা কথা মাথায় এসেছিল। স্যার বলেছিলেন, মনে হচ্ছে সর্ষের মধ্যেই ভূত আছে, বুঝলে অমিত? আর আমিও এমন বোকা যে তখন এই কথাটার মানেই বুঝতে পারিনি। এরপর আমার মনে পড়ে রুদ্র স্যারের গোপন মিশনের কথা। ঠিক তখনই মাথায় আসে সেই পেন ড্রাইভটার কথা, আর সেটা খুঁজতেই আমি রুদ্র স্যারের টেবিলের কাছে যাই, কিন্তু সেখানে পেন ড্রাইভ ছিল না। আমি কয়েকটি পেপার কাটিং পেয়েছিলাম। তারপর সেখান থেকে চলে আসি রুদ্র স্যারের বাড়িতে। এখানে এসে স্যারের স্টাডি রুমেও অনেক খুঁজেছিলাম পেন ড্রাইভটা, কিন্তু পাইনি। আর এখানেও কয়েকটা পেপার কাটিং আর কিছু প্রিন্ট আউটস পেয়েছিলাম। আর পেয়েছিলাম একটা কাগজের টুকরো যেটাতে 2-3টে নাম লেখা ছিল। সেগুলো আমি সঙ্গে নিয়ে যাই। তারপর রোহিণী ম্যাডামের সাথে কথা বলে রোহিত সম্পর্কে যা জানার জানি এবং ফেসবুকে তাদের চ্যাটও দেখি। তা দেখে কোথাও মনে হয়নি যে রোহিণী ম্যাডামের সাথে রোহিতের কোনো সম্পর্ক আছে। এদিকে বাড়ি ফিরে সব কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করি, ইন্টারনেট সার্চ করি, জানতে পারি রোহিতের এই প্রোফাইলটা ফেক, 2 মাস আগেই তৈরি হয়েছে। আর সেই কাগজের নামগুলো যখন ফেসবুকে সার্চ করি তখন দেখতে পাই তাদের মধ্যে একজন একটি বেসরকারি হসপিটালের ডাক্তার, আর বাকি নামগুলোর মধ্যে একজন একটা প্লাস্টিক সার্জারি ক্লিনিকের ডাক্তার, আর বাকিরা বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত। এদের সকলের প্রোফাইল আমি খুব ভালো করে চেক করলাম। আর ওই ক্লিনিকের ডাক্তারের ফ্রেন্ড লিস্টে আমি একজনকে দেখি যাকে হুবহু রোহিত আগরওয়ালের মতোই দেখতে। আমি এই কথাটা বলতেই পরের দিন সঞ্জয় স্যারের কাছে গেছিলাম, কিন্তু তিনি তো রোহিতের ব্যাপারে উল্টো কথা বললেন। আর তখন আমার কথাগুলো আর বললাম না। বাইরে এসে ভাবছিলাম যে কি ভুল হচ্ছে আমার ভাবনায়। ঠিক তখনই ঘোষবাবু এমন একখানা কথা বললেন যাতে আমার মাথার বাল্ব জ্বলে উঠল। কেসটা বড্ড তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে।
এই কথাটা আমার সব জট এক টানে খুলে দিল। অর্থাৎ এবার আমি বুঝতে পারলাম সর্ষের ভিতর ভূতটা আসলে কে। তবে সেটা তো ছিল কেবল আমার অনুমান, প্রমাণ তো করতে হবে। আমি একে একে তথ্য সাজাতে লাগলাম। রোহিতকে সঞ্জয় স্যার নিজে জেরা করলেন এবং ক্লিন চিট দিলেন। বিকেলের মধ্যে লরির ড্রাইভারটাও ধরা পড়ল, তাকেও সঞ্জয় স্যার জেরা করলেন। আর কি সহজে সেও বলে দিল রোহিণী ম্যাডামের কথা। এই সব খবর আমি ফোনে ঘোষবাবুর থেকে নিলাম। এর মাঝে অবশ্য আমি বেশ কয়েকটা কাজ করেছিলাম। আমি রঞ্জনা ম্যাডামকে একটা ফোন করি এবং আমার সমস্ত কথা খুলে বলি। ম্যাডামের কাছে আমি নিজের কথা প্রমাণ করার জন্য কালকের গোটা দিন ও গত রাতটা চেয়েছিলাম। কয়েকজন অফিসারকে তিনি আমার সঙ্গে পাঠিয়েছিলেন, আর সবটাই ছিল গোপনে। যে কটা নাম আমি পেয়েছিলাম তাদের ফেসবুক থেকে যা ইনফরমেশন পাই সেই অনুযায়ী তাদের ধরি। এদের মধ্যেই ময়াং সাউ ওরফে আমাদের রোহিত আগারওয়ালও ছিলেন। তারপর তাদের থেকেই বাকি হদিশ পাই। সেই ব্যক্তিটিরও খোঁজ পাই যে রুদ্র স্যারকে লরির সামনে ঠেলে দিয়েছিল। লরি ড্রাইভারের বাড়ি যাই, সেখানে জানতে পারি সেই ড্রাইভারকে ধরে নিয়ে যাওয়ার পর সেই বিকেলেই তাদের বাড়িতে মোটা টাকা আসে। আরেকবার টাকা এসেছিল 5 দিন আগে, অর্থাৎ রুদ্র স্যারের মারা যাওয়ার আগের দিন। আর এসব ছোট মাছদের ধরে যখন জালে বড় মাছেরা পড়তে থাকে, তখনই আমাদের আরেক বড় মাছের কথাও জানতে পারি, আমাদের সঞ্জয় স্যার। ইনি সেই ব্যক্তি যিনি প্রতি মুহূর্তে এই ইললিগাল কাজগুলোয় এদেরকে হেল্প করতেন আইনি ঝামেলা থেকে বাঁচিয়ে। আর খুব সুন্দরভাবে রুদ্র স্যারের কেসটা নিলেন, আর আরও সুন্দরভাবে স্ক্রিপ্ট অনুযায়ী একটার পর একটা কাজ করে গেলেন। আরেকটা জিনিস আমার মাথায় আসেইনি, সেটা পরে বুঝতে পেরেছিলাম। রুদ্র স্যারের ফোনটা পুরো নষ্ট হয়ে গেছে দেখে ভেবেছিলাম গাড়ির আঘাতে হয়তো। পরে বুঝলাম ওটা ইচ্ছাকৃত। স্যারের সাথে কার কার কথা হয়েছে সেটা যাতে জানা না যায়, কিন্তু অন্যভাবেও তো জানা যায়। স্যারের নাম্বারে কটা ফোন এসেছিল গেছিল এটা তদন্ত হওয়া উচিত ছিল, কিন্তু সেটা জানা হয়নি। আর আমি এত ঘেঁটেছিলাম যে এই কথাটা আমার মাথাতেও তখন আসেনি। সেদিন আসলে রুদ্র স্যারের সাথে সঞ্জয় স্যারের কথা হয় ফোনে। রুদ্র স্যার সঞ্জয় স্যারকে বলেন যে তার সব তিনি ফাঁস করতে যাচ্ছেন। এই সমস্ত প্রমাণ সহ আজ সকালে আমি রঞ্জনা ম্যাডামের কাছে যাই এবং তারপর এখানে আসি। আর তার আগে রোহিণী ম্যাডামকে ফোনে বলেছিলাম আমি আসা অবধি যেন তেন প্রকারেণ এ বাড়ির বাইরে না যেতে, আপনাকে আটকে রাখতে মিস্টার গোস্বামী। এতটা বলে অমিত থামল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই প্রত্যেকটা অপরাধী আমাদের হেফাজতে, তবে এখনো অনেকে আছে যারা এদের সঙ্গে জড়িত। আরও বড় মাথা এই শহরে, এই শহরের বাইরেও ছড়িয়ে আছে। হয়তো হয়তো এদেরও ট্রেস পাওয়া যাবে এবার। অফিসার গোস্বামী আর একটা কথাও বলতে পারলেন না। তাকে নিয়ে যাওয়া হবে। রঞ্জনা ম্যাডাম অমিতের কাঁধে একটা হাত রেখে বললেন, তুমিই পেরেছ অমিত সঠিক গুরুদক্ষিণা দিতে। কথাটা বলেই তিনিও বাইরে বেরিয়ে গেলেন। আপনি এবার মন খুলে কাঁদুন ম্যাডাম, আমি জানি আপনার ভিতরে কি হচ্ছে। রোহিণী সান্যালকে পাথরের মতো বসে থাকতে দেখে অমিত বলল। অমিতের কথায় ঘোর কাটল রোহিণী সান্যালের। মন্ত্রমুগ্ধের মতো তিনি অমিতের প্রতিটা কথা শুনছিলেন। অল্প হেসে বললেন, না ভাই, আর কাঁদবো কেন? তোমার স্যার একদম ঠিক বলতেন তোমার ব্যাপারে। আজ আমিও বলছি, তুমি শুধু তোমার স্যারের নয়, এক দিদিরও সম্মান ফেরালে। একটু অপেক্ষা করো, আমি আসছি এক্ষুনি। কথাটা বলেই তিনি কয়েক মিনিটের জন্য ভিতরে গেলেন। তারপর হাতে একটা গিফট র্যাপারে মোড়ানো কিছু একটা অমিতের হাতে দিয়ে বললেন, এটা ও কিছুদিন আগেই কিনে এনেছিল, আমি কাল আলমারিতে পেয়েছি। অমিত সেটা হাতে নিয়ে দেখল, তার উপরে লেখা, জন্মদিনে অমিতকে রুদ্র স্যারের দেওয়া উপহার। অমিতের মনে পড়ল আগামীকাল ওর জন্মদিন। এইসবে অমিত সত্যিই ভুলে গেছিল সেটা। আস্তে আস্তে গিফট র্যাপারটা খুলেই অমিত দেখল সেটা একটা বই, জেমস বন্ডের একটি নোভেল। বইটির প্রথম পাতাটা উল্টাতেই রুদ্র স্যারের নিজের হাতের লেখা, আমার কলকাতার জেমস বন্ডের জন্য। বইটাকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে অমিত। সে পেরেছে তার রুদ্র স্যারকে
সঠিক বিচার দিতে।